আপনারা নিজেরাও কেউ লেখা করতে পারেন। আমার এই রেকর্ড মাঝে মাঝে গন্ডগোল করে। হ্যাঁ, সেভ করার সময় দেখা যায় যে সেভ নেয় না। ওকে, ঠিক আছে। তাহলে আমি আমাকে আপনারা বললেন এইটা দেখানো হয়েছে, বাকি ছিল এই যে এফ জি এফ, এটা তাই তো? এটা কি রিভিউ করা দরকার আছে একটু? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ট্রাসের এই এই একটা এক্সাম্পল করব, একটা এক্সাম্পল 2 করব, আর এক্সাম্পল 3 করব। তিনটা এক্সাম্পল করব, করার পরে নেক্সট দিন আপনাদের পরীক্ষা ক্লাসের উপরে, বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে ক্লাসের উপরে আপনাদের ক্লাস টেস্ট। এটা যেহেতু একবার করছি, এই কারণে একটু দ্রুত যাবো আমরা। এটি কি রবিবার নাকি আপনার ক্লাসের দিন মঙ্গলবার? স্যারকে বলছিলাম ম্যাডামের কাছে জানতে, ম্যাডাম যদি রবিবারে ক্লাস নেয় তাহলে নেক্সট বৃহস্পতিবার বা নেক্সট দিন আপনাদের, না নিলে রবিবার। আচ্ছা, আপনারা ফোন দিয়ে শুনে নেন এবং আমাকেও জানেন। এখানে দেখেন যে একটা ড্রাফের আমরা বলছিলাম যে নিচের পার্টটুকুকে বটম কর্ড, উপরের গুলা হচ্ছে টপ কর্ড। নিচে বটম কর্ড, উপরে টপ কর্ড। ইন্টারমিডিয়েট মেম্বার গুলি, এটা ভার্টিক্যাল মেম্বার, এগুলি ইনক্লাইন বা এগুলাকে ডায়াগোনাল মেম্বার বলে। তো এই যে বটম কর্ড কেন বলা হচ্ছে এটা পরে আসি। বটম কর্ড যেটা বটম কর্ড বলা হচ্ছে, এখানে একটা ফ্লোর সিস্টেম, ঠিক আছে? একটা ফ্লোর সিস্টেম, এই ফ্লোর সিস্টেমটা, এই ফ্লোর সিস্টেমটাকে আমরা মিড টার্মে বলছিলাম যে হচ্ছে গার্ডার। হ্যাঁ, গার্ডার। গার্ডারের মধ্যে কি কি আছে দেখেন, বা ফ্লোর সিস্টেমটাতে কি কি আছে? হলুদ এটা গার্ডার, এটা ফ্লোর হুইল, আর নীল কালারটা স্ট্রিঞ্জার। তার মানে স্ট্রিঞ্জার, ফ্লোর হুইল এবং গার্ডার মিলে যে সিস্টেমটা, এটাকে ফ্লোর সিস্টেম বলে। তো যাক, এটা হচ্ছে গার্ডার মূলত পুরোটাই, ধরে বলে আর কি, পুরোটাই গার্ডার। কিন্তু যখন ট্রাস সলভ করবেন, ট্রাস দ্যাট মিনস এই যে এই মেম্বারটা যখন সলভ করতে যাবেন, তখন এই যে গার্ডারটাকে পুরো গার্ডারটাকে এটাকেও ট্রাস মেম্বার হিসেবে চিন্তা করবেন, ঠিক আছে? বা বটম কর্ড হিসেবে চিন্তা করবেন, এটাকে বটম কর্ড হিসেবে চিন্তা করবেন। না করলে আপনারা এই ট্রাসটা সলভ করতে পারবেন না। কেন? বুঝলাম যে ট্রাস হচ্ছে টু ফোর্স মেম্বার, জাস্ট হচ্ছে কম্প্রেশন থাকবে অথবা হচ্ছে টেনশন থাকবে, শেষ। ট্রাস মেম্বারের বৈশিষ্ট্য হচ্ছে এটা, টু ফোর্স মেম্বার। হ্যাঁ, এই মেম্বারগুলো হয় টেনশন থাকবে, না হচ্ছে কম্প্রেশন থাকবে। কিন্তু বটম কর্ড যেটা বা নিচে, এটাকে যদি ফ্লোর সিস্টেম হিসেবে চিন্তা করেন, তাহলে এটা কাটার পরে টু ফোর্স মেম্বারের মতো আচরণ করবে না। এটা কাটার পরে শেয়ার আসবে, মোমেন্ট আসবে, এক্সারসাইজ আসবে। তো যদি হচ্ছে এই শেয়ারের মোমেন্ট আসে, তাহলে এই কাজ সলভ করতে পারবেন না। এই জন্য ট্রাস্টের রেসপেক্টে এটাকে বটম কর্ড হিসেবে চিন্তা করতে হবে। এটা আপনি সহজে বলতে গেলে এইগুলাকে আপনি প্রত্যেকটাকে ট্রাস্ট মেম্বার হিসেবে চিন্তা করবেন, এটাই বলতে চাচ্ছি। তো এইটাই নতুন, যেটা বললাম এটাই আপনার এখন নতুন কনসেপ্ট। এই বাদ বাকি যা আছে সব আগের মতো করে আসছেন। এখানে তিনটা প্রবলেম, তিনটা জিনিস বের করতে বলছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বরে বলছে এই যে 1 নম্বরে বলছে রিয়াকশন বের করতে হবে।
ক্লোজিং রিয়াকশন এট এ, ক্লোজিং রিয়াকশন এট বি, ক্লোজিং রিয়াকশন এট সি বের করতে বলছে। দ্যাট মিন্স এটা ক্লোজিং এর রিয়াকশন বের করতে বলছে। তারপর আর এ হচ্ছে এই যে এখানকার রিয়াকশন বের করতে বলছে। হ্যাঁ? তারপরে বের করতে বলছে কি ট্রাসেট এফ এ এফ, দ্যাট মিন্স এই যে এটা, এরপর এফ বি এফ এটা, এফ সি এফ এটা, আর এফ জি এফ এটা। এই চারটা মেম্বারের মেম্বার ফোর্স বের করতে বলছে। ওকে, এফ মেম্বারের, এফ বলতে বোঝাচ্ছে কি এক্সট্রা ফোর্স, ঠিক আছে? এফ বলতে বোঝাচ্ছে এক্সট্রা ফোর্স, এটা কম্প্রেশন হতে পারে, টেনশন হতে পারে। এই হলো প্রবলেমটা। কিভাবে সলভ করবো? প্রথমত এফ বি আর এ বের করতে হলে, এটা তো আপনারা জানেন, মুখে বলার কিছু নাই। এফ বি আর এ বের করতে হলে এই পয়েন্টে যে ফ্লোর বিমটা আছে এটাকে 1 ইউনিট উপরে তুলেন, তুললে স্টিলের যে ডিফ্লেক্টেড শেপ এটাই হবে এফবিআর। একইভাবে এফবিআরবি কি, বি পয়েন্টটাকে 1 ইউনিট উপরে তুলেন, তুললে যে ডিফ্লেক্টেড শেপ পাবেন। একইভাবে সি, ডি এবং হচ্ছে ই। হ্যাঁ, এটা হচ্ছে এফবিআর। এফবিআর হচ্ছে এটা, এফবিআর বি এটা, এফবিআর সি এটা, এফবিআর ডি এটা, এটা। তারপরে আপনাদের বের করতে বলতে, এই যে আর এ বের করতে বলছে। আরে কি বলেন তো, আরে কি রিয়াকশন এট এ পয়েন্টের এ রিয়াকশন। স্যার, তাহলে এ ইঞ্জিন পয়েন্টের রিয়াকশন রিয়াকশনটা। কিভাবে বের করবেন? এখানে কি মোলার বেস ল প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারবেন? না স্যার, কনসেন্ট্রেটেড লোড আছে স্যার। না স্যার। এই জন্য মোলার বেস প্রিন্সিপালটা কি বলছে যে যদি আপনি ডিরেক্টলি যে মেম্বারটার উপরে ইনফ্লুয়েন্স দেন লোডটা কাজ করবে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে তো ডিরেক্টলি কাজ করতেছে না, লোডটা প্রথমে যাচ্ছে স্ট্রিঞ্জার ফ্লোরিং থেকে, তারপরে এখানে আসছে। তো এটা ফিক্স লোড বা পয়েন্ট লোড আকারে আসছে। এই জন্য আর বের করতে গিয়ে আপনার ডিরেক্টলি মোলার বেস অ্যাপ্লাই করতে পারবেন। সিম্পল মেকানিজম সলভ করতে হবে। কিভাবে করবেন? হয়তো পরে আসছে, তাড়াতাড়ি বলেন। সামেশন অফ এফ ওয়াই করলে স্যার হয়ে যাবে। সাবমেশন ভেরিফাই করার আগে কি করবো, এটা হোল বডি ডায়াগ্রাম নেবেন। হোল বডি ডায়াগ্রাম মানে কি, যে এমন একটা ডায়াগ্রাম যেখানে শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স গুলি আপনি দেখাবেন, কোনো ইন্টারনাল ফোর্স আসবে না। এটাই হোল বডি ডায়াগ্রাম। তার মানে এই যে এমন একটা ফোর্স ডায়াগ্রাম করলাম যেখানে সকল ধরনের এক্সটার্নাল ফোর্স গুলি আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ বি সি ডি ই তে এফ বি আর বি সবগুলো আপনি নিলেন। আর এই পয়েন্টের রিয়াকশন দুইটা, একটা এক্স বরাবর আর একটা হচ্ছে ওয়াই বরাবর। তো আর এ বলতে এখানে মূলত আর এ ওয়াইটাই বুঝাইছে। তাহলে আমি এই ওয়াই পয়েন্টের রেসপেক্ট মোমেন্ট নেই, মোমেন্ট নিলে এরকম একটা ইকুয়েশন আসবে। এই ইকুয়েশনে এফ বি আর সি, ভ্যালু প্রত্যেকটা পয়েন্টে বসালে তারপরে এরকম একটা লাইন পাবেন। এটা হচ্ছে আর এ এর ডাইরেক্ট, ঠিক আছে? তারপরে আমরা চলে আসলাম 3 নম্বরে, পরেরটাতে। এটা বলা হচ্ছে কি এফ এ এফ, এফ এ এফ, এফ এফ কে বেরোবে। এফ এ বলতে বোঝাচ্ছে এ এফ যে ডায়াগোনাল মেম্বারটা আছে তার ইন্টারনাল ফোর্স বের করতে হবে। ওকে, তার হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্সটা বের করতে হবে, ঠিক আছে? তো এফ এফ ডায়াগ্রামের ইন্টারনাল ফোর্স অ্যাকচুয়ালি একটাই, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। তো এই ফোর্সটা কি বলতেছে কি এফ এ এফ, এফ এ এফ। তাহলে এখন এই এফ এফটা কিভাবে পাবো? এই এফ এফটা পাইতে গেলে স্যার কাটতে হবে। এটাকে এই মেম্বারটাকে কাটতে হবে। এই মেম্বারটা কাটলেই হবে না, এখানে ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে আসতে হবে। তো আমি কি করলাম, এই পুরো অংশটুকু কাটলাম, ঠিক আছে? তো এটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখতে হবে। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে এমন একটা অবস্থা যেখানে সিস্টেমের এমন একটা অবস্থা যে অবস্থায়
সকল ধরনের ইন্টারনাল ফোর্স এবং সকল ধরনের এক্সটার্নাল ফোর্সের সামেশন ইকুয়াল টু হইতে হবে জিরো। এরকম করে একটা কন্ডিশন হয় তাহলেই ওইটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। তো আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রাম করবো। ফ্রি বডি ডায়াগ্রামের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তিনটা। এফএক্স সামেশন এফএক্স ইকুয়াল টু জিরো হওয়া লাগবে, সামেশন এফওয়াই ইকুয়াল টু জিরো হওয়া লাগবে, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো হওয়া লাগবে। যদি এই তিনটা কন্ডিশন জিরো হয়, দ্যাট মিনস বলতে চাচ্ছি সকল ধরনের এক্সটার্নাল এবং ইন্টারনাল ফোর্সের সামেশন যদি জিরো হয় একটা কন্ডিশনে, তাহলে এটা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এবং ফ্রি বডি ডায়াগ্রাম হইতে গেলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন হওয়া বাধ্যতামূলক, তাহলে এটা ফ্রি বডি ডায়াগ্রাম হওয়া না। তো এটা আমরা কাটবো, কাটে বলবো যে হচ্ছে এটাই আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রামের যে তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে, এই তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের কাজে লাগায় আমরা ইন্টারনাল ফোর্স এফ এফ টা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কাটলাম, কাটার পরে ফ্রি বডি ডায়াগ্রামটা আসলো। এই ফ্রি বডি ডায়াগ্রামের তিনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে। আচ্ছা, ওটা পরে আসি। কাটলাম, কাটার পরে আমরা এখানে এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল ফোর্স গুলো আইডেন্টিফাই করবো। তো এখানে কাটার পরে এক্সটার্নাল ফোর্স আসতেছে রিয়াকশন, আর এফ বি আর এর রিয়াকশন, দুটো হলো এক্সটার্নাল ফোর্স। ইন্টারনাল ফোর্স আসবে, এটা কাটার পরে এখানে একটা ইনলাইন ফোর্স আসবে, এটা এফ এ, আর এখানে একটা ফোর্স আসবে। ঠিক আছে, এটা কিন্তু এটাই বলতে চাচ্ছি যে এটা কিন্তু আপনার গার্ডার হিসেবে এখন চিন্তা করলে হবে না, এটাকে চিন্তা করবেন বটম কর্ড হিসেবে, বা সহজভাবে বলতেছে এটা এটা একটা ট্রাস মেম্বার হিসেবে চিন্তা করা, ওয়েভিং সিস্টেমটাকে একটা ট্রাস মেম্বার হিসেবে চিন্তা করবে। তাহলে কাটার পরে আপনার অ্যাকচুয়ালি রিয়াকশন আসবে শুধু, সরি, ইন্টারনাল ফোর্স আসবে শুধু একটা, সেটা হচ্ছে এফ এ বি। তো এখন আমার মূলত বের করতে হবে এফ এ এফ। এফ এ বের করতে গেলে আমার ইকুয়েশন ইউজ করার সুযোগ আছে, সামেশন এফ এক্স, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, অথবা এফ ওয়াই ইকুয়াল টু জিরো, অথবা মোমেন্ট ইকুয়াল টু জিরো ইউজ করতে হবে। সামেশন অফ এফ এক্স মানে এক্স ডিরেকশন বরাবর, পিওরলি এক্স ডিরেকশন বরাবর সকল ধরনের ফোর্সের সাম। এফ ওয়াই মানে হচ্ছে ওয়াই বরাবর যত ফোর্স আছে এই সকল ফোর্সের সাম। আর মোমেন্ট হচ্ছে এখানে যত মোমেন্ট কাজ করবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ তাদের সাম। ঠিক আছে, গোলাপি সবগুলো সাম জিরো হইতে হবে, তাহলে সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকতে হবে ডায়াগ্রামটাকে। যখন আমার উদ্দেশ্য হচ্ছে এফ এ বের করবো এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন গুলি অ্যাপ্লাই করে, তাহলে দেখেন এফ এফ ডিরেকশনটা আছে ইনক্লাইন্ড, কিন্তু ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের ফোর্স গুলি বলা হচ্ছে পিওরলি এক্স বরাবর থাকতে হবে অথবা পিওরলি ওয়াই বরাবর থাকতে হবে। হ্যাঁ, তো এই ইকুয়েশন অ্যাপ্লাই করতে গেলে ইনক্লাইন ফোর্স রাখা যাবে না, ইনক্লাইন ফোর্সটাকে পিওরলি এক্স বরাবর এবং পিওরলি ওয়াই বরাবর কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার উপর আপনারা জানেন এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের উপাংশ কনসেপ্ট, যেটা হচ্ছে এই ফোর্স আর কস থিটা অ্যাকচুয়ালি। তাহলে ফোর্স কস থিটা, তাহলে কস কখন হবে, বলা হচ্ছে যেদিকে অ্যাঙ্গেল চিন্তা করবো আমরা ওই উপাংশটা হবে থিটা, কস থিটা। তো আমি যদি এদিকে অ্যাঙ্গেল চিন্তা করি তাহলে আমার এই থিটা জানতে হবে। হ্যাঁ, এই থিটা আমি কিভাবে পাবো, বলা হচ্ছে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা আমরা ইজিলি বের করতে পারবো। দ্যাট মিনস এ বি এফ ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা বের করে ফেলাম, লম্ব জানা ভূমি জানা, থিটা বের হয়ে যাবে। তাহলে এখানে এই থিটাটা আপনার বের হয়ে গেল, এই থিটা যা এই থিটা হচ্ছে একই, অনুরূপ কোণ বলে সমান। তো এটা আমি পাইলাম এফ এ কস থিটা, এটা হলো এফ এ সাইন থিটা, ভ্যালু আসলো 1/√2, এটাও একই 1/√2। তো এখানে সামেশন এফএক্স অ্যাপ্লাই করেন, এফএক্স অ্যাপ্লাই করলে আপনি কি ইকুয়েশন সলভ করতে পারবেন কিনা। অ্যাপ্লাই করলে আপনার আননোন থাকবে এইটা এবং হচ্ছে এইটা। হ্যাঁ, একটা ইকুয়েশন দুইটা আননোন, সলভ করতে পারবেন না, তাহলে সামেশন এফএক্স টা বাদ। এবার সামেশন এফ এ অ্যাপ্লাই করেন,
সামনেসামনি এফ অ্যাপ্লাই করলে আননোন থাকবে আর এ, এফ বি আর এ, আর হচ্ছে আমরা যেটা বের করতে চাই। এখানে তিনটা আননোন মনে হচ্ছে অ্যাপারেন্টলি, কিন্তু তিনটা আননোন না এখানে। কেন? কারণ আমরা অলরেডি এফ বি আর এ বের করে ফেলছি, যে এফ বি আর এ আমাদের নন, আননোন নাই। একইভাবে আর এ, এটাও আমাদের নন, আমরা অলরেডি বের করে ফেলছি। তো সামনাসামনি এফ ওয়াই অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে এফ টা বের করতে পারবো। এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এই ইকুয়েশনটা আগের মতো সলভ করবেন, চলে আসবে। ঠিক আছে? তো এরপরে বাকিগুলো তো আমি বলছি। এরপরে এখানে আপনি এই যে বিএফ বের করে ফেলবেন কেটে, তারপরে সিএফ বের করবেন। ঠিক আছে? সিএফ টা বলি, সিএফ বের করতে হবে, সিএফ আর একটা হচ্ছে কি এফ জি বা জিএফ। সিএফ কে বের করছিলাম, বললাম যে এফসিএফ, এফসিএফ মানে সিএফ ডায়াগোনাল যে মেম্বারটা, ওইটা কাটার পরে যে ইন্টারনাল ফোর্সটা আসবে সেটাই হচ্ছে এফসিএফ। তাহলে এই এফসিএফ টা আমরা কিভাবে বের করব? ডেফিনেটলি একটা এফসিএফ এর ইকুয়েশন নিয়ে আসবো। এই ইকুয়েশনটা কিভাবে বানাবো? কেটে নিয়ে আসেন, কেটে নেওয়ার পরে ফ্রি বডি ডায়াগ্রাম পাইলেন, যেখানে এক্সটার্নাল ফোর্স গুলি দেখানো আছে। এটা আর এ ওয়াই, এটা আর এ এক্স, তারপরে এফ বি আর এ, এখানে এফ বি আর বি, এখানে কাটার পরে একটা আসছে এফ বি সি। একইভাবে এই যে এখানে কাটার পরে একটা আসছে এফ জি এফ, এখানে কাটার পরে একটা ইন্টারনাল ফোর্স আসছে, ইনক্লাইন ফোর্স আসছে এফ সি এফ। আমরা বলছিলাম আমাদের এফ সি এফ টাই বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই এফ সি এফ টাকে দুটো অংশে ভাগ করে ফেলান, একটা এদিকে আর একটা হচ্ছে এদিকে। তাহলে এখানে আপনার কস কোনটা আর সাইন কোনটা? ডেফিনেটলি আপনার এই অ্যাঙ্গেলটা হবে, এই ধরেন থিটা, যদি থিটা ধরেন তাহলে এটা হবে আপনার থিটা। ঠিক আছে? তো ও সরি, হ্যাঁ তাই, ঠিক আছে। তাহলে এটা হবে এফ কস থিটা, এটা হবে এফ সাইন থিটা। দুটো অংশে ভাগ করে ফেললেন। ভাগ করার পরে এখন আমরা দেখি যে আমরা এফ এফ সি কিভাবে বের করবো। আপনি প্রথমে সামনে এফ এক্স চিন্তা করেন, আমরা এফ এক্স ইকুয়াল টু 0 চিন্তা করেন, করলে এফ এক্স টা বের হয় কিনা এটা একটু চিন্তা করে দেখেন। সামনে এফ এক্স ইকুয়াল টু 0 করলে আননোন কয়টা? এই যে আর এ এক্স একটা আননোন, তারপরে এফ বি সি একটা আননোন, দুইটা আননোন, এই যে এটা একটা এফ জি এফ একটা আননোন, তিনটা আননোন, আর এটা তো বের করতে হবে, এটা একটা আননোন। তাহলে 1 2 3 চারটা আননোন। চারটা আননোনের ভিতরে এই আননোন গুলো আমার জানা আছে কিনা, যেমন এফ জি এফ আমার জানা নাই, বের করা নাই। একইভাবে এফ বি সি ভ্যালু আমি জানি না, আর এ এক্স এর ভ্যালু আমি জানি না। কাজেই সামনে এফ এক্স দিয়ে আপনি সলভ করতে পারবেন না, এটা বাদ। তাহলে এবার পরেরটা চলে আসে, এফ ওয়াই ইকুয়াল টু 0 দিয়ে সলভ করা যাবে কিনা। এফ ওয়াই ইকুয়াল টু 0 করতে গেলে আমার ভার্টিক্যাল বরাবর ফোর্স কি কি আছে? এক্সটার্নাল ফোর্স আছে 1 2 3টা। ঠিক আছে? এই তিনটা আননোন। আরেকটা আননোন কি আছে? এই ভার্টিক্যাল বরাবর এফ সি এফ এর ভার্টিক্যাল উপাংশ, যেটা আমি বের করতে চাই। তাহলে চারটা প্যারামিটার আছে এখানে, চারটা প্যারামিটার। চারটা প্যারামিটারের ভিতরে নোন কতগুলা? এফ বি আর এ আমার জানা, আর এ জানা, এফ বি আর বিও আমার জানা, তিনটাই জানা। সো সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, এটা ধরে যদি সলভ করতে চাই আমাদের বের হয়ে যাবে আননোনটা, এই আননোনটা বের হয়ে যাবে। কাজে ঠিক আছে, তো ফাইভে সলভ করবো। এই যে এফ সি এফ এর একটা ইকুয়েশন বললাম, এখানে আর এ এফ বি আর এ, এফ বি আর এর ভ্যালুগুলো বসাবেন, এরকম একটা ডায়াগ্রাম পেয়ে যাবেন। ডায়াগ্রাম নিয়ে বিস্তারিত বলছি, বলছি না? ডায়াগ্রামটা নিয়ে বিস্তারিত ক্লাসে বলছি না? বলছি ডায়াগ্রামটা নিয়ে বিস্তারিত বলছি ক্লাসে। হ্যালো, এই আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি স্যার। আচ্ছা, ক্লাসে একটু রেসপন্স করবেন প্লিজ। আমি একটা কোশ্চেন করছিলাম, কোশ্চেনটা হলো এই ডায়াগ্রামটা নিয়ে বিস্তারিত বলছিলাম না ক্লাসে, মনে আছে? জি স্যার বলছি। হ্যাঁ, এটা কি মনে আছে? এটা কি মিন করে বলেন? এই ডায়াগ্রামটা কি মিন করতেছে, আর কি বোঝাচ্ছে? বলেন। হ্যাঁ, জোরে বলেন, শুনতে পাই নাই। ভুলে গেছি মনে হয়, মানে ঠিক মনে পড়তেছে না, ভুলে গেছেন মনে হয়? কিন্তু বলছিলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা এটা বোঝাচ্ছে যে ওয়ান ইউনিট লোড, মানে ফার্স্ট অফ অল এই যে এফসিএফ এর। আচ্ছা, এটা আগে বলেন, এই যে এফসিএফ এই ইকুয়েশন ইউজ করে এই ডায়াগ্রাম টানতে পারবেন? এই ইকুয়েশনটা ইউজ করে এই ডায়াগ্রাম টানতে পারবেন? জি স্যার। কিভাবে হবে বলেন? তারপরে এক্সপিরিয়েন্স মান হ্যাঁ, আর এ বি আর এ মাইনাস এফ বি আর বি উপরে আচ্ছা, ঠিক আছে। আমি আপনার কথা ওই কেটে কেটে আসছে। আচ্ছা, আমি বলছি। আছে, ওইখান থেকে এই ইকুয়েশনে বসাই দিয়ে তারপর হ্যাঁ, ইকুয়েশনে বসাই দিতে হবে, ঠিক আছে। এখানে ফার্স্ট অফ অল আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই ইকুয়েশনের ডাটাগুলো বসাইতে হবে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে। প্রথমত এ পয়েন্টে আসেন। এ পয়েন্টে আর এর ভ্যালু কত? এ পয়েন্টে আর এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এফ বি আর এই পয়েন্টে এফ বি আর এর ভ্যালু কত? এফ বি আর এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এফ বি আর বি এই পয়েন্টে এফ বি আর বির ভ্যালু কত? 0। তার সাথে গুণ আছে √2, তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে 0। তো এই ডায়াগ্রামটা ইকুয়ালটা বললাম 0। এবার 2 নম্বর বি পয়েন্টে আসে। বি পয়েন্টে ইকুয়েশনের √2, বি পয়েন্টে আর এর ভ্যালু আছে 3/4, 3/4 মাইনাস ইকুয়েশনের মাইনাস বি পয়েন্টে এফ বি আর এর ভ্যালু, এফ বি আর এর ভ্যালু 0, 0 বসালাম মাইনাস বি পয়েন্টে এফ বি আর বি এর ভ্যালু, এই যে এফ বি আর বি এর ভ্যালু বি পয়েন্টে আছে 1। এটা যদি ক্যালকুলেশন করেন আসবে হচ্ছে -0.35। ঠিক আছে, তাহলে এখানে একটা পয়েন্ট নিলেন, যে বি পয়েন্টে এখানে একটা পয়েন্ট নিলেন ওয়াই বরাবর। একইভাবে সি পয়েন্টের ভ্যালু ভ্যালু বেরিয়েছে 0.7, বি পয়েন্টের ভ্যালু বেরিয়েছে এটা। এই পয়েন্টগুলো যোগ করে দিলেই এই ডায়াগ্রামটা হয়ে যাবে। এটাই হচ্ছে ইকুয়েশনের ডায়াগ্রাম ফর এফসিএফ বা এফএফসি। ওকে, তো আমি বললাম যে এই ডায়াগ্রামটা কি মিন করে। এটা মিন করে বা এই ডায়াগ্রামটা কি বোঝাচ্ছে আপনাদের কম্পিউটারে ঝামেলা হয়েছে, করতে হবে। আসছে। আচ্ছা, ওকে। তো এটা কি বোঝায়? এটা বোঝাচ্ছে, যে ওয়ান ইউনিট লোড, এই যে ওয়ান ইউনিট লোড যখন এ পয়েন্টে ছিল, যে ব্রিজের এ পয়েন্টে যখন ওয়ান ইউনিটটা ছিল, তখন এফ এফ সি
যে মেম্বারটা আছে ডায়াগ্রাম মেম্বারটা তার ভিতরে কি ফোর্স আছে। গাড়িটা যখন এ পয়েন্টে ছিল তখন এফসি এফসি মেম্বারের মধ্যে কি ফোর্স আসছে, কি ফোর্স আসছে এখানে? 0 জিরো। এই গাড়িটা মুভ করতে করতে যখন এ থেকে বিতে গেছে, গাড়িটা মুভ করতে করতে যখন এ থেকে বিতে গেছে তখন এফসি মেম্বারের উপরে কি ফোর্স আসছে? 1 হ্যাঁ, -3.5 মাইনাস জিরো পয়েন্ট মাইনাস থ্রি ফাইভ মাইনাস 0.35। দ্যাট মিনস মাইনাস মানে কি? কম্প্রেশন। কম্প্রেশন। তার মানে এফসি মেম্বারটা তখন কম্প্রেশন ফিল করছে, এফসি মেম্বারটা তখন কম্প্রেশন ফিল করছে। কত কম্প্রেশনের ভ্যালুটা কত? মাইনাস 0.35। 0.35। এই গাড়িটা যখন মুভ করতে করতে, ঠিক আছে, বি থেকে সিতে চলে গেছে মুভ করতে করতে, তখন এফসি মেম্বারের উপরে কি হয়েছে? এফসি মেম্বারটা তখন কি ফিল টেনশন। করছে? তখন সে টেনশন ফিল করছে, ঠিক আছে। তারপরে যখন সি থেকে ডিতে গেছে গাড়িটা মুভ করতে করতে, তখন এফসি মেম্বারের কি ফিল করছে? তখন সে টেনশনই ফিল করছে। টেনশন। ওকে, তার মানে এখানে একটা জিনিস দেখেন যে এই গাড়িটা যখন বি থেকে সিতে গেছে, গাড়িটা যখন বিতে ছিল তখন এফসি মেম্বারটা কম্প্রেশনে ছিল। আবার এই গাড়িটা যখন সিতে চলে গেছে তখন এফসি মেম্বারটা টেনশন চলে গেছে। তো এই বি থেকে সি এর মধ্যে এমন একটা পয়েন্ট আছে যেখানে গাড়িটা যখন গেছে তখন এফসি মেম্বারটা কম্প্রেশনেও ছিল না, আবার টেনশনেও ছিল না। ওই পয়েন্টটা কোথায়? সেই পয়েন্ট হচ্ছে এই যে এই পয়েন্টটা, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে বের করতে পারবেন, এই পয়েন্টে বের করতে পারবেন যেখানে হচ্ছে জাম্প করছে, এফসি মেম্বারটা কম্প্রেশনে ছিল, যে পয়েন্ট থেকে টেনশনে গেছে, বা এমন একটা পয়েন্ট আছে যে পয়েন্টে গাড়িটা যখন ছিল তখন এফসি মেম্বার কম্প্রেশনেও ছিল না, এফসি মেম্বার টেনশনেও ছিল না, ঠিক আছে। তাহলে ওই পয়েন্টটা বের করতে পারবেন কত দূরে আছে এই পয়েন্টটা? জি স্যার। কিভাবে করবেন? সিমিলার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ফর্মুলা ট্রায়াঙ্গেল। এখন যদি আপনাকে বলি, আজকে ক্লাসটা যে করবে না সে আসলে এই ধরনের প্রশ্ন বুঝবে না। এখন যদি আপনাকে বলি যে হচ্ছে এই যে বিসি মেম্বারের কোন পয়েন্টে গাড়িটা অবস্থান করলে এফসি মেম্বারের এফসি মেম্বারের উপরে কোনো ফোর্স থাকবে না, এফসি মেম্বারটা জিরো ফোর্সের মতো আচরণ করবে, বুঝতে পারবেন? জি স্যার। আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? যে হচ্ছে বিসির মধ্যে কোন পয়েন্টে গাড়িটা অবস্থান করলে এফসি মেম্বারের উপরে এফসি মেম্বারটা জিরো ফোর্সের মতো আচরণ করবে। জিরো ফোর্স মানে কি? এমন একটা মেম্বার যেখানে হচ্ছে ফোর্স যাবে না, এটা জিরো ফোর্স মেম্বার। তাহলে গাড়িটা কোন পয়েন্টে থাকলে এফসি মেম্বারটা জিরো ফোর্স মেম্বারের মতো আচরণ করবে, বের করতে পারবেন? হ্যাঁ, জি স্যার। সেটা কোনটা এটা? এবং ছোট ছোট কোশ্চেন করে এখানে 2 মার্ক দিয়ে দেওয়া হবে, 2 মার্ক বা 3 মার্ক বা 4 মার্ক। হ্যাঁ, যে হচ্ছে এই এই কনসেপ্টটা বুঝবে না সে কোশ্চিনটাই ধরতে পারবে না যে কি বলা হয়েছে, ঠিক আছে। আর এত কিছু সলভ করে মাত্র 2 মার্ক? না না না, কোশ্চিন ভাগ করা থাকবে তো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হবে। একই কোশ্চেনে 10-এর ভিতরে 2, 3, 5 এভাবে থাকবে, থাকতে পারে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। এই পুরা কোশ্চেনের শুধু এইটুক করে 2 মার্ক না, একটু বুঝতে পারতেছেন। এদিকে অন্যান্য কোনো কিছু ভিতরে মার্ক থাকবে। তো যাই হোক, ওকে।
ঠিক আছে, তাহলে এরপরে আসি তারপরটা চলে আসে এই যে এফজি তে। এফজি বের করতে হবে, এফজি। এফজি বের করার উপায় কি? এটা কাটেন, এটা কাটার পরে ইন্টারনাল ফোর্সটা বের করেন। বের করার পরে দেখেন ইন্টারনাল ফোর্স কি কি আছে। আপনার প্রথমত এক্সটার্নাল ফোর্স গুলো বের করেন। এটা একটা, এটা একটা, এটা একটা। এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ফোর্স কি কি? কাটার পরে এখানে আসবে, তারপরে এখানে আসবে। আবার আপনি যদি আগের আগের সেকশনটার মতো করে চিন্তা করে সলভ করতে চান, যেটা আমি কাটার পরে আম, তাহলে হচ্ছে এরকম আসবে। কিন্তু আমি এখানে নতুন আরেকটা কনসেপ্ট ইউজ করছি, এখানে নতুন একটা কনসেপ্ট ইউজ করছি। কনসেপ্ট ইউজ করে এই এফ জি এফটা বের করছি। ঠিক আছে, আমি দুইটা কনসেপ্টই দেখি। নতুন যে কনসেপ্টটা বলছি এটাও বলি, আবার আপনি যেভাবে শিখে আসছেন ওইভাবেও সলভ করতে পারবেন। এটা কি হলো দেখেন। ওকে, তাহলে এখানে দেখেন, এখন তো আপনি এই যে এফ সি এফটা বের করে ফেলছেন, এফ সি এফ বের করে ফেলছেন, হ্যাঁ? তো এখন কি এফ জি বের করতে পারবেন? এফ জি এফ, এফ এফ জি বের করতে পারবেন এখানে? আমি বললাম যে আপনি আপনি তো এফ সি এফ অলরেডি বের করে ফেলছেন, এই যে এখান থেকে। এখন এই এফ সি এফ আপনার জানা, তাহলে এই ডায়াগ্রামটা ইউজ করে কি এফ জি এফ বের করা যাবে? এফ জি এফ কি বের করা যাবে এখন? তাহলে আমরা দেখি যাবে কিনা। যদি সামনে সামনে এফ এক্স করি তাহলে আমার আননোন কে কে আছে। যে এক্সটার্নাল ফোর্সগুলো সবই আমার নোন, এখানে একটা আননোন আছে, এটা হচ্ছে এফ বিসি। এফ বিসি ভ্যালু আমি জানি না, আরেকটা আননোন আছে যে আর এ এক্স, দুটোই আমার জানা নাই। বুঝলো? তো সামনে সামনে এফ এক্স করে অ্যাকচুয়ালি আপনি বের করতে পারবেন। ঠিক আছে, তারপরে এবার দেখি সামনে সামনে এফ ওয়াই করে বের করতে পারবো কিনা। এই যে এফ এফ জি বের করব, কিন্তু ইকুয়েশন ইউজ করব আপনার সামনে সামনে এফ ওয়াই। এটা কি পসিবল? এফ এফ জি কোন দিকে আছে? এক্স ডিরেকশন, এক্স এক্সিস এক্স বরাবর। তো সামনে সামনে এফ ওয়াই ইউজ করে কি এটা বের করতে পারবো? হবে না। তার মানে এটাও বাদ, এটাও বাদ। তাহলে আমার লাস্ট একমাত্র ভরসা হচ্ছে মোমেন্ট দিয়ে সলভ করা। ঠিক আছে, মোমেন্টটা কোথায় নেব? এই পয়েন্টে এখানে। আচ্ছা, ট্রাসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জয়েন্টের জন্য মোমেন্ট শূন্য। এ পয়েন্টও শূন্য, বি এ, তারপর জানেন যে ট্রাসের মোমেন্ট জিরো। তো আমি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতে পারি, এই পয়েন্টে নিতে পারি, এই পয়েন্টে নিতে পারি, অথবা অন্য অন্য কোনো পয়েন্টের নিয়েও করতে পারি। তাহলে এখন দেখেন, আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেই, তাহলে কি এফ এফ জি বের হবে? এখানকার যা আছে সব সব জিরো হয়ে গেল। মোমেন্ট দিবে হচ্ছে এই যে এইটা, আর মোমেন্ট দিবে হচ্ছে এই উপাংশটা। তো এই উপাংশটা আপনি ইনক্লাইন নিতে পারবেন না। এই উপাংশের এই যে ইনক্লাইন ফোর্সের উপাংশ চিন্তা করবেন এখানে কাজ করতেছে, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তাহলে আপনার আসবে হচ্ছে এই যে 1/√2 এফ এফ সি, আর হচ্ছে 1/√2 আপনার এই যে এদিকে, আর একটা হচ্ছে এফ এফ জি। তো এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে আপনার এই আননোনটা বের হবে। বুঝতে পারছি? ইভেন আপনি যদি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন, এই যে বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন, সামনে থেকে মোমেন্টের বি, তারপরে ওকে বের করতে পারবেন। ঠিক আছে, আপনি সামনে থেকে মোমেন্ট এট এ যদি নেন, তারপরে বের করতে পারবেন, সমস্যা নেই। আননোনের ইকুয়েশন আসবে, ইকুয়েশন সলভ করবেন, বের হয়ে যাবে। তো তবে আমি জিনিসটা আরেকটু সহজ করতে চাই। সহজ করতে চাই কোন কোন শর্তে? আমি বললাম যে আমি যদি এই যে উপাংশের যে ভ্যালুগুলা, হ্যাঁ, আমি এইগুলা নিয়ে
এই পুরো ইনক্লাইন ফোর্সটাকে জিরো করতে চাই, এই পুরো ইনক্লাইন ফোর্সটাকেই জিরো করে ফেলতে চাই। করলে আমার ক্যালকুলেশনটা একটু সহজ হবে। হ্যাঁ, এই জন্য কি করতে হবে, এই জন্য বলা হচ্ছে যে ট্রাসের ক্ষেত্রে লাইন অফ অ্যাকশন বরাবর যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে, দ্যাট মিনস সি পয়েন্ট, এই সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেবে। সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে আপনার পুরো ইনক্লাইন ফোর্সটাই জিরো হয়ে যাচ্ছে, পুরো ইনক্লাইন ফোর্সটাই জিরো হয়ে যাচ্ছে। মোমেন্ট দেবে শুধুমাত্র 1 2 3 আর হচ্ছে ফোর্সটা শেষ। খুব ইজিলি একটা ইকুয়েশন বের হবে। ঠিক আছে, তার মানে আমি কাটতেছি হচ্ছে এইদিকে, কাটার পরে লেফট পোর্শনের দিকের এতে বিতে বা এফ পয়েন্টে আমি মোমেন্ট নিচ্ছি না, মোমেন্ট নিচ্ছি কোথায়, কাটার পরে অন্য সি মানে কাটার বাইরে লেফট পার্ট না নিয়ে রাইট পার্টের একটা পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। কোন পয়েন্টটা, যেই পয়েন্টটাতে ইনক্লাইন ফোর্সের লাইন অফ অ্যাকশনটা মিট করছে। ঠিক আছে, সি পয়েন্টের মোমেন্ট ইকুয়াল টু জিরো ধরে আমি এটাকে সলভ করছি। ঠিক আছে, তো মোমেন্ট এখানে জিরো কেন হইলো, কারণ আমরা জানি ট্রাসের ক্ষেত্রে প্রত্যেকটা জয়েন্টের মোমেন্ট জিরো। তো সি পয়েন্টের সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো ধরে এটা সলভ করছে। তার মানে সেকশন কাটার পরে সেকশনের বাইরে যেখানে ইনক্লাইন ফোর্সের লাইন অফ অ্যাকশনটা মিট করছে ওই পয়েন্টের মোমেন্ট ধরে আমি এটা সলভ করলাম। এটা সুবিধা কি, সুবিধা হলো ইনক্লাইন যে ফোর্সটা এটাকে আমি পুরোপুরি জিরো করে দিলাম। হ্যাঁ, জিরো করে দিয়ে শুধু এই ফোর্সগুলো নিয়ে কাজ করতে, তাতে করে আমার ক্যালকুলেশনটা সহজ হবে। এখন আপনি যদি এভাবে করতে চান বি পয়েন্টে এ পয়েন্টে, তারপরেও সমস্যা নেই, আসবে একই একই জায়গায় আসবে। আচ্ছা, তাহলে এখন ইকুয়েশনটা পাইলাম কিরকম, এফ জি সমান সমান আসলো -2 এ এরকম একটা ইকুয়েশন আসতো। এখানে আপনি বসান প্রত্যেকটা পয়েন্টে আর এ এফ বি আর এ আর এফ বি আর বি ভ্যালুটা বসান, বসানোর পরে যে ডায়াগ্রামটা আসবে এটা হচ্ছে এফ জি এফ এর ডায়াগ্রাম। ওকে, তাহলে এই এফ জি এফ ডায়াগ্রামটা কি মিন করতেছে, ওই বলা হচ্ছে যে 1 ইউনিট লোড যখন এখানে ছিল এ পয়েন্টে, তখন এফ এফ জি মেম্বারের উপরে কোনো ফোর্স কাজ করে নাই। তারপরে হচ্ছে এই 1 ইউনিট লোড মুভ করতে করতে যখন বি পয়েন্টে গেছে তখন এফ জি মেম্বারে, এই যে এফ জি মেম্বারের আপনার ফোর্স আসছে হচ্ছে -0.5। তো -0.5 মানে কি, এফ জি মেম্বারটা তখন কম্প্রেশন ফিল করতেছে। এরপরে 1 ইউনিট লোড মুভ করতে করতে যখন বিতে গেছে তখন এফ জি মেম্বারটা কম্প্রেশন ফিল করতেছে। তারপরে এইভাবে আর কি। তাহলে এই ডায়াগ্রামটা থেকে আমরা কি বুঝতেছি যে এফ জি মেম্বারটা ম্যাক্সিমাম কম্প্রেশন ফিল করবে কখন, 1 ইউনিট লোড কোথায় গেলে এফ জি মেম্বার ম্যাক্সিমাম কম্প্রেশন ফিল করবে বলেন। 1 ইউনিট লোড মুভ করতে করতে কোন সি পয়েন্টে গেলে, পয়েন্টে। হ্যাঁ, তাহলে এই গাড়িটা যখন মুভ করতে করতে সি পয়েন্টে যাবে তখন এফ জি মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন আসবে। ওকে, তাহলে এখন ম্যাক্সিমাম কম্প্রেশন at এফ জি কত, -1, কখন, যখন গাড়িটা সি পয়েন্টে অবস্থান করবে তখন। ঠিক আছে, তো এখন এই গাড়িটা যদি 1 ইউনিট বা 1 কিপ না হয়ে গাড়িটার লোডটা যদি 20 কিপ হয় তাহলে এফ জি মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন কত বলেন। -20। -20 কিভাবে, হুম, কিভাবে, স্যার 1 ইউনিটের জন্য -1 কম্প্রেশন আর 20 ইউনিটের জন্য স্যার -20 ইন্টু 1। ভেরি গুড। তাহলে আপনার এফ জি মেম্বারের ম্যাক্সিমাম টেনশন কত, 0 স্যার। হ্যাঁ, এফ জি মেম্বারের কোনো টেনশন নাই, এফ জি মেম্বারটা পুরোটাই কম্প্রেশন। ওকে, তো এই যে এইভাবে আমরা যে কোনো এই ডায়াগ্রাম দেখে আমরা বুঝতে পারবো যে ম্যাক্সিমাম কম্প্রেশন কত
বা ম্যাক্সিমাম টেনশন কত এবং ম্যাক্সিমাম কম্প্রেশনটা কোন পয়েন্টে ওয়ান ইউনিট লোড কোথায় অবস্থান করলে ম্যাক্সিমাম কম্প্রেশন আসবে বা ম্যাক্সিমাম টেনশন আসবে সেটা আমরা বের করতে পারি। তো এখন দেখেন এখানে কি বলা হচ্ছে যে ক্যালকুলেট maximum compression and tension of members if a concentrated live load 1 key move in this stretcher, যেটা আমি আপনাদেরকে বললাম যে 1 ইউনিট লোড যদি হচ্ছে এ পয়েন্টে থাকে তাহলে এফ মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন কত কত এফ মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন কত এই যে এটা সরি ভুল বলতেছি মানে এই আপনাকে যদি আমি বলি যে হচ্ছে এফ মেম্বার, হ্যাঁ এফ মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন কত কি বলবেন? 1.06 আর ম্যাক্সিমাম টেনশন 0 জিরো। এই 0। একইভাবে বিএফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন কত? ম্যাক্সিমাম কম্প্রেশন নাই, ম্যাক্সিমাম টেনশন 1। সিএফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন হচ্ছে -0.35, ম্যাক্সিমাম টেনশন 0.71, ঠিক আছে? জিএফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন -1, টেনশন যেটা আপনার একটু আগে বললাম। যদি 1 ইউনিট লোড মুভ করে তাহলে এই ঘটনাটা ঘটবে। আর যদি বলা হয় যে হচ্ছে 10 ইউনিট লোড মুভ করতেছে বা 20 বা হচ্ছে 100 কিক লোড মুভ করতেছে, তখন ম্যাক্সিমাম কম্প্রেশন এবং টেনশন অফ মেম্বার্স কি হবে বলেন? এখানে দেখানো হচ্ছে 20 কিপের জন্য। 100 দ্বারা বা 20 দ্বারা মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, সবগুলোকে 20 দিয়ে মাল্টিপ্লাই করবেন। পরীক্ষায় আপনাদের এইটুকু জিনিস থাকতে পারে। হ্যাঁ, যে বলে দিবে এরকম রেফারেন্স লাইন ট্রাস্ট দিয়ে সলভ করে বলবো যে হচ্ছে এই যে এরকম দুটো মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন এবং ম্যাক্সিমাম টেনশন বাই করবে হয়। তারপর একটা 20 টন লোডের গাড়ি যদি ব্রিজটা দিয়ে মুভ করে তাহলে এরকম কোনো একটা মেম্বারের ম্যাক্সিমাম কম্প্রেশন এবং ম্যাক্সিমাম টেনশন কত কি করবেন তখন কে বের করবেন বলেন? কে বের করবেন? এরকম একটা ট্রাক দিয়ে দেওয়া হলো, তারপরে বলা হলো যে হচ্ছে এই ব্রিজটার উপর দিয়ে একটা গাড়ি মুভ করতেছে, যে গাড়ির লোড হচ্ছে 20 টন। তাহলে এই যে এফসিএফ আর এফজিএফ যে মেম্বার তার ম্যাক্সিমাম কম্প্রেশন এবং ম্যাক্সিমাম টেনশন বের করতে, এটাই কোশ্চেনটা কিভাবে বের করবেন? হুম, ম্যাক্সিমাম পয়েন্টের সাথে 20 গুণ করবো, মিনিমাম পয়েন্টের সাথে 20 গুণ করবো, বেরিয়ে যাবে। প্রথমে বের করবেন 1 ইউনিট লোডের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, মানে এরকম করে আগে এই পুরো কাজটা আগে করতে হবে। 1 ইউনিট লোড চিন্তা করে প্রথমে 1 ইউনিট লোড চিন্তা করে এই যে এফ সিএফ আর এফ জিএফ এর এই ডায়াগ্রাম বাই করবেন আগে। এটা হবে 1 ইউনিট লোডের জন্য, ওকে? তারপরে হচ্ছে আপনার 1 এর সাথে ওই 20 গুণ করে দেবেন, তুলে চলে আসবে ম্যাক্সিমাম কম্প্রেশন ম্যাক্সিমাম টেনশন। দেখবেন যে কম্প্রেশন হচ্ছে নাকি টেনশন হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন জিনিসটা? কোশ্চেনটা বোঝা গেছে? ওকে, তাহলে তাহলে এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? ট্রাস্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি পরেরটায় চলে যাচ্ছি। আচ্ছা, পরে আরেকটা ব্যাপার আছে। এখন এখানে এটা তো বললাম হচ্ছে ইউনিট লোডের জন্য, হ্যাঁ? এখন বলা হচ্ছে যদি আপনার ট্রাসের উপরে যদি হচ্ছে ইউডিএল থাকে, একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকে, ট্রাসের উপরে যদি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, আমরা তো বললাম যে হচ্ছে একটা পয়েন্ট লোড, তাই না? বললাম যে একটু আগে যে এক্সাম্পলটা বললাম যে 1 ইউনিট লোডের জায়গায় যদি হচ্ছে
কিপ লোড থাকে। 20 কিপ লোড কি ধরনের? এটা পয়েন্ট লোড ছিল, তাই তো? বলা হচ্ছে যদি পয়েন্ট লোড না থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লাইভ লোড থাকে, সেক্ষেত্রে কি হবে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে যেটা করতে হয়, আপনার ডায়াগ্রামে যে এরিয়া বাই করবেন, ডায়াগ্রামের এরিয়া, ওই এরিয়ার সাথে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা গুণ করে দেবেন, তাহলেই হবে। ফর এক্সাম্পল কি বলছে যে ক্যালকুলেট ম্যাক্সিমাম কম্প্রেশন এন্ড টেনশন অফ মেম্বার্স, এই চারটা মেম্বারের ফর এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লাইভ লোড 2 কিপ পার ফিট। ওকে, এটা বলছে যে চারটা মেম্বার যে আছে, এই চারটা, না সরি, এই ব্রিজের প্রতি যদি 1 ইউনিট 2 কিপ পার ফিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লাইভ লোড মুভ করে, তাহলে এফ এফ এর ম্যাক্সিমাম কম্প্রেশন কি হবে, টেনশন কি হবে, বিএফ এর কম্প্রেশন কি হবে, টেনশন কি হবে, এভাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে যদি হচ্ছে পয়েন্ট লোড মুভ করে তাহলে কি হবে। একটু আগে দেখলাম যে 1 ইউনিট লোডের জন্য ভ্যালুগুলো আগে বের করবেন, বের করে ওই পয়েন্ট লোডটা জাস্ট গুণ করে দেবেন একের জায়গায়। হ্যাঁ, আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে বের করার উপায় হচ্ছে যে ডায়াগ্রামের এরিয়া বের করবেন, ডায়াগ্রামের যে এরিয়া, এরিয়ার সাথে গুণ করে দেবেন, এরিয়ার সাথে গুণ করে দেবেন, গুণ করে দিলেই চলে আসবে। তাহলে এখন এফ এফ এর ক্ষেত্রে কি হবে, এফ এফ কোনটা, এই যে এটা এফ এফ, এফ এফ এর ডায়াগ্রাম পেয়েছেন, এফ এফ এর ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম পেয়েছেন এইটা। এই ডায়াগ্রামের এরিয়া কি হবে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আপনার ভূমি জানা, ভূমিটা হচ্ছে এ থেকে ই পর্যন্ত এই ল্যান্ডটা, আর লম্ব হচ্ছে এটা, হাফ গুণের ভূমি গুণ উচ্চতা করেন, হাফ, ভূমি হচ্ছে 80 আর উচ্চতা হচ্ছে 1.06, হাফ উচ্চতা ভূমি, তার সাথে গুণ করে দিতে হচ্ছে লোডটা, যে 2 কিপ পার ফিট করলে যেটা আসলো, এটা সেটাই হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটের জন্য আপনার ম্যাক্সিমাম কম্প্রেশন, এখানে তো কোনো টেনশন নেই। ওকে, এবার যখন বিএফ আসতেছি তখন কি করবেন, তখন হচ্ছে এই বিএফ এর বিএফ যেটা, এই বিএফ এর ডায়াগ্রামটা কোথায় আছে এখানে, তাহলে এই ডায়াগ্রামের এরিয়া কোনটা, এ থেকে শুরু করে সি পর্যন্ত, এটা হচ্ছে 20 আর এটা 20, 40, ভূমিটা হচ্ছে 40, লম্ব, লম্ব হচ্ছে 1, তাহলে আপনি এরিয়াটা পেলেন এটা, ডায়াগ্রামের এরিয়া, তার সাথে গুণ করে দিবেন আপনার 2 কিপ পার ফিট করলে যেটা আসবে সেটা হলো বিএফ এর জন্য আপনার টেনশন পেয়েছে। এবার সিএফ এ আসি, সিএফ এ হচ্ছে দুইটা ডায়াগ্রাম নেওয়া লাগবে, এটুকু হচ্ছে তার কম্প্রেশন, এটুকু হচ্ছে তার টেনশন। সিএফ এর ক্ষেত্রে এই যে এই ডায়াগ্রাম এরিয়া নেবেন, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করবেন, তারপরে এটা কম্প্রেশনের জন্য আর টেনশনের জন্য নেবেন হচ্ছে এটা, এই যে diagram, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এইভাবে আর কি। যাই হোক, যদি ইউনিট লোড থাকে বা পয়েন্ট লোড থাকে তাহলে ডিরেক্টলি এগুলো এর সাথে গুণ করে দিবেন, আর যদি ডিস্ট্রিবিউটেড লোডের কথা বলা থাকে তাহলে ডায়াগ্রামের এরিয়া বের করবেন, ডায়াগ্রামের এরিয়া বের করে তারপরে হচ্ছে কি বলে হচ্ছে বের করবেন। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, এটা জি স্যার। ঠিক আছে। Okay. এবারে আসি পরের এক্সাম্পলটাতে, এক্সাম্পল 2। এক্সাম্পল 2 এ আমাদের কি বের করতে বলছে, এই যে এফ বি আর এ, এফ বি আর এ, তারপরে এফ বি আর সি, তারপরে আর ই। তো আগে 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 ট্রাস্টটা একটু বলি। এই যে ট্রাস্ট দেখতে পাচ্ছেন, এই ট্রাস্টের, আচ্ছা আমরা হচ্ছে একটু ব্রেক নিই, ঠিক আছে, একটু ব্রেক নেই, ব্রেক হচ্ছে কতক্ষণের ব্রেক,
11:40 শুরু করবো, ঠিক আছে? 11:40 শুরু করবো।
আচ্ছা, আমরা শুরু করি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? দেখা যাচ্ছে। আপনার কথা কেটে কেটে আসতেছে। অন্য কেউ একজন বলেন। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। ওকে, এখানে এই যে ট্রাস্টটা, এই ট্রাস্টের এই পয়েন্টে সাপোর্ট আছে, পিন সাপোর্ট, আর ডি পয়েন্টে দেখতে পাচ্ছেন লোয়ার সাপোর্ট আছে। তো এই যে ট্রাস্টের নিচের নিচের এই পার্টটাকে কি বলে বলেন? এটা হলো বটম কোড, উপরের এটা টপ কোড। গাড়ি বটম কোড দিয়ে মুভ করবে স্ট্রেঞ্জারের উপর দিয়ে। নিচের যে ফোর সিস্টেমটা, এটা একটু খেয়াল করেন। এ থেকে বি পর্যন্ত হলুদ কালার গার্ডার, গার্ডারের উপরে এ পয়েন্টে ফ্লোর বিম, বি পয়েন্টে ফ্লোর বিম, ফ্লোর বিমের উপরে বেগুনি কালারের এটা স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জারের এক জায়গায় একটা ইন্টারনাল হিঞ্জ আছে, স্ট্রেঞ্জারের উপরে একটা ইন্টারনাল হিঞ্জ, আর স্ট্রেঞ্জারের আরেকটা প্রান্ত ই ই পয়েন্টে এটা একটা পিন সাপোর্ট দিয়ে আটকানো। Okay? তো এখানে স্ট্রেঞ্জারটা কিন্তু দুইটা পার্টে ভাগ করা। একটা পার্ট হচ্ছে এ থেকে, আমি যদি একটা নাম দিয়ে দিই, এটা বললাম বি প্রাইম। এ থেকে বি প্রাইম পর্যন্ত একটা একটা পার্ট স্ট্রেঞ্জারের, আরেকটা পার্ট হচ্ছে বি প্রাইম থেকে ই পর্যন্ত। তো আপনার বের করতে বলছে এফ বি আর এ, যেটা আর এফ প্রোগ্রামের রিয়াকশন, এফ বি আর সি, সি পয়েন্টে প্রোগ্রামের রিয়াকশন, আর ই, যে আর ই, আর ই কোনটা যেটা, আর ইটাও অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রামেরই স্ট্রেঞ্জারের রিয়াকশন। একইভাবে আর এ, এই যে আর এ, হ্যাঁ, আর এ হচ্ছে গার্ডারের রিয়াকশন। তারপরে বের করতে বলছে এফ এ এফ, এফ এফ কোনটা এটা, তারপর এফ বি এফ, এফ বি এফ হয়ে গেল এই যেটা, এফ সি এফ, আর এফ জি এফ। এই চারটা জিনিস বের করতে বলছে আগের মতো। মুলার ড্রেসলার প্রিন্সিপালের কনসেপ্ট হচ্ছে যে মানে যদি স্ট্যান্ডার্ডের উপর দিয়ে, কনসেপ্টটা হচ্ছে মুভিং লোড যদি সরাসরি কাজ করে যে মেম্বারের উপরে, সেখানে আপনি তার জন্য তার রিয়াকশন বের করার জন্য মুলার ড্রেসলার প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারবেন। তাই তো এটা আপনার জানে আসে। তাহলে যখন আমি এফ বি আর এ বের করতে যাব, সেখানে মুলার ড্রেসলার অ্যাপ্লিকেশন করতে পারবো এখানে, পারবো। একইভাবে এফ বি আর সি যখন বের করতে যাবো, তখনও মুলার ড্রেসলার অ্যাপ্লাই করতে পারবো। এখন বলেন, যখন আমি আর ই বের করতে যাব, আর ই, তখন কি পারবো নাকি পারবো না? মুলার ড্রেসলার এখানে কি অ্যাপ্লিকেবল নাকি অ্যাপ্লিকেবল না? আর ই বের করার ক্ষেত্রে আর ই রিয়াকশন যখন বের করতে যাব, তখন কি মুলার ড্রেসলার অ্যাপ্লিকেশন করা যাবে, অ্যাপ্লাই করা যাবে নাকি যাবে না? জি স্যার, যাবে। যাবে নাকি যাবে না? মুলার ড্রেসলার অ্যাপ্লিকেবল এখানে কি অ্যাপ্লিকেবল নাকি অ্যাপ্লিকেবল না? আর ই বের করার ক্ষেত্রে যাবে স্যার, যাবে। কেন যাবে? মুভিং লোড আছে। হ্যাঁ, কারণ স্ট্রেঞ্জারের মুভিং লোডটা সরাসরি কাজ করছে, রাইট? তার মানে এই যে স্ট্রেঞ্জারের রিয়াকশনটাই হচ্ছে আরই। তার মানে দ্যাট মিনস এই যে এটা এই সাপোর্টটা, এটা কাইন্ড অফ আপনার ফ্লো বিমের মতোই। ঠিক আছে, এই জন্য আর ই বের করার ক্ষেত্রে আপনি মুলার ড্রেসলার অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার বলেন আর এ যখন বের করতে যাব, তখন অ্যাপ্লাই করতে পারবেন মুলার ড্রেসলার?
আর এ বের করার ক্ষেত্রে কি মুলার বেস ল অ্যাপ্লিকেবল নাকি অ্যাপ্লিকেবল না? হ্যালো, অ্যাপ্লিকেবল মানে আর এ বের করার সময় আমরা কি মুলার বেস ল অ্যাপ্লিকেবল করতে পারবো নাকি পারবো না? পারবো না স্যার। স্যার পারবো না, পারবো না, কেন পারবো না? মুভিং লোড নেই স্যার এই জন্য। মুভিং লোডটা সরাসরি কাজ করতেছে না এখানে, রাইট? মুভিং লোডটা সরাসরি জি স্যার। সাপোর্টে কাজ করতেছে না। মুভিং লোডটা স্ট্রিঞ্জার থেকে আসবে কোথায়? ফ্লোর বিমের রিয়াকশনটা আসবে হচ্ছে এখানে, তাই তো? এই জন্য আর এ বের করার সময় মানে গার্ডারের রিয়াকশন যখন বের করতে যাচ্ছি তখন মুলার বেস ল সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন না, এটা আমরা মেকানিক্যালি সলভ করতে হবে, কিন্তু এখানে আবার পারবেন। তো এটাই কিন্তু নতুন কনসেপ্ট এখানে। আর বাদ বাকি যা আছে সবই তো আপনারা জানেন। এফ এফ কিভাবে বের করবেন, আগের মতো বের করবেন। এফ বি এফ আগের মতো বের করবেন। এফ সি এফ আগের মতো। এফ জি এফ আগের মতো। ওকে, আমি যদি দেখি এফ বি আর এ, কিভাবে বলেন? এটার এফ বি আর এ কি হবে? এফ বি আর এ কি হবে এটার? ওয়ান ইউনিট লোডটাকে এই পয়েন্টটাকে ওয়ান ইউনিট উপরে দিলেন, তুললে কি হবে? এই পয়েন্টটাকে উপরে উঠবে। এই পয়েন্টটা উপরে এই পয়েন্টটা যদি উপরে উঠে তখন উঠতে পারবে যদি এখানে একটা স্লোপ করতে পারবে, ঠিক আছে? কিন্তু এই সাপোর্টে স্লোপ করতে দিবে না। কাজেই এটা ইনফ্লুয়েন্স লাইন শুধুমাত্র এইটুকু হবে এফবিআর এ। আর এফবিআরসি কি হবে বলেন? এফবিআরসি কি হবে? সি পয়েন্টটাকে উপরে তুলেন, ঠিক আছে? সি যদি এখানে উঠে তাহলে ওয়ান ইন্ট উপরে তুলতে চান, এই সাপোর্টটা কি তুলতে দিবে। কেন? কারণ হচ্ছে এটা পিন সাপোর্ট, রোটেশন হয়তো বাধা দিবে না। আচ্ছা, এই সি উপরে উঠতে গেলে এখানে এটা কি উপরে উঠতে পারবে? এটা উপরে উঠতে পারবে নাকি পারবে না ডিপেন্ড করবে এই সাপোর্টের উপরে। এটা পিন সাপোর্ট, রোটেশন অ্যালাউ করবে, কাজে এই পয়েন্টের উপরে উঠতে এই সাপোর্টটা কোনো বাধা দিবে না, কাজেই আপনার এই পয়েন্টটা আরো উপরে উঠে যাবে, ঠিক আছে? এটা আরো উপরে উঠে যাবে। আচ্ছা, আর এদিকে এটা এভাবে ফ্লিপ করবে। এবার আপনারা জানেন, বলার কি আছে। একইভাবে আর ই তে আসি। আর ই কি হবে বলেন তো? আর ই পয়েন্টটাকে ওয়ান ইন্টু করে তুললে এই পয়েন্টে কোনো ডিফ্লেকশন হবে না, ঠিক আছে? কাজেই এই যে নাম্বারটা, যেটা যদি পার্ট 2 বলি, এটাকে আমরা পার্ট 1 বললাম, তাই না? তাহলে এই যে পার্ট 2 যেটা বলতেছি, ই উপরের দিকে তুলতে গেলে, হ্যাঁ, এই পয়েন্টটা আরো নিচের দিকে নামতে হবে, আমি এরকম একটা ডিফ্লেকশন করবো। এই পয়েন্টের নিচের দিকে তখনই নামতে পারবে যদি এ হচ্ছে রোটেশন অ্যালাউ করে। বাট তো এই সাপোর্ট রোটেশন অ্যালাউ করবে, তা জানেন। তো বিপরীত সবটা এরকম হবে, ঠিক আছে? তাহলে এফবি আর এ হয়ে গেল, এফবি আর সি হয়ে গেল, আর ই হয়ে গেল। আর এ বের করার জন্য তখন আর মুলার বেস ল অ্যাপ্লাই করতে পারবেন না। আর এ বের করতে গিয়ে আপনাকে তখন ওই যে কি বলে সিম্পল মেকানিক্স দিয়ে সলভ করতে পারবেন। কারণ সকল ধরনের অ্যাকশন আর ফেস বের করে ফেলা, এরপরে আপনি যেহেতু আর এ বের করতে চাচ্ছেন, কাজে এই ডি পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন। মোমেন্ট নিলে মোমেন্ট দিবে হচ্ছে আর এ, এফবি আর এ আর এফবি আর সি। তো এটা এখন বসান ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে বসাইলে এরকম একটা ইকুয়েশন আসবে, যে ইকুয়েশনে আপনি এফবি আর এ আর এফবি আর সি এর ভ্যালু গ্রাজুয়ালি প্রত্যেকটা পয়েন্টে যদি বসান তাহলে এরকম একটা ডায়াগ্রাম আসবে। আমি এখানে এই যে বি পয়েন্টের জন্য আলাদা করে বসেছি, ওকে, যে ইন্টারনাল যেখানে জাম্প করছে, তারপরে কি বলে এরকম একটা ডায়াগ্রাম আসবে। এটা হয়ে গেল।
এরপরে এফ 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 তো আগের মতোই, আগের মতো একইভাবে এফ বি এফ এফ বি এফ এফ বি এফ এর ভ্যালু এখানে 0 আসছে, ঠিক আছে? এফ বি এফ কাটার পরে 0 আসছে। তো এটা এই এফ বি এফ যেটা 0 আসা মানে কিন্তু জিরো ফার্স্ট নাম্বার, ঠিক আছে? তো এটা আপনি ক্যালকুলেশন করা ছাড়াও দেখেও বলে দিতে পারেন যদি আপনার জিরো ফার্স্ট নাম্বার সম্পর্কে কনসেপ্টটা মনে থাকে। জিরো ফার্স্ট নাম্বার ছিল এরকম, যদি কোনো একটা নাম্বার এরকম হয়, ঠিক আছে, টি শেপ অথবা গ্রেটার দেন অথবা লেস দেন শেপ হয় কোনো একটা নাম্বারের, ক্লাস নাম্বারের কোনো শেপ যদি টি শেপ হয়, গ্রেটার দেন আর লেস দেন এরকম শেপ হয়, হ্যাঁ, জয়েন্টের কথা বলতেছি, যে জয়েন্ট, এই জয়েন্ট, ফর এক্সাম্পল এই জয়েন্টটা হচ্ছে এ, এই জয়েন্টটা বি, এই জয়েন্টটা সি। এই জয়েন্টে আপনার 3টা মেম্বার আছে, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার। এই 3টা মেম্বার যদি টি শেপ আচরণ, টি শেপ করে আর অন্য কোনো ফোর্স না থাকে, তাহলে টি এর এটা হচ্ছে 0 ফোর্স। আবার যদি কোনো একটা এরকম গ্রেটার দেন শেপের কন্ডিশন থাকে, যে বি পয়েন্ট, বি হচ্ছে জয়েন্ট, এই জয়েন্টের একটা মেম্বার পিওরলি হরিজন্টাল আর আরেকটা মেম্বার যদি হচ্ছে এরকম থাকে ইনক্লাইন, তাহলে এই দুইটাই আপনার 0 ফোর্স নাম্বার। যেরকম হয়, সরি, যদি একটা একটা নাম্বার হচ্ছে একটু সোজা আরেকটা এভাবে, তাহলে এই দুইটাই 0 ফোর্স নাম্বার, ঠিক আছে? একটা আমরা ক্লাসে মনে হয় দেখে আসি 0 ফোর্স নাম্বার কোন শর্তে, যে এখানে এখানে যে সামনে এফএক্স করেন, সামনে এখানে যদি এফ ওয়াই করেন, সরি এখানে যদি সামনে এখানে এফএক্স করেন, তাহলে এই মেম্বারের উপরে কোনো ফোর্স কাজ করবে না। আবার যদি সামনে এখানে এফ ওয়াই করেন, তাহলে এই মেম্বার, এই মেম্বারের উপরে কোনো এফ ওয়াই এর কোনো কাজ করবে না। এই জন্য টি শেপের, আচ্ছা যাই হোক, আহ, যেটা আমি বলতে চাচ্ছি যে 0 ফার্স্ট নাম্বার অ্যাকচুয়ালি আপনারা দেখেও চিনতে পারবেন। যেমন এই যে এই মেম্বারটা কাটার পরে, কাটার পরে এই যে শেপটা, এটা টি শেপ হয়েছে, এটি একটা ফোর্স, এটি একটা ফোর্স, এটি একটা ফোর্স, ঠিক আছে? কাজেই এই ফোর্সটা হচ্ছে আপনার 0 ফার্স্ট নাম্বার। তো আপনি যদি মনে করেন যে না আমি যেরকম নাম্বার দেখে চিনতে পারতেছি না, তাহলে ইকুয়েশন সলভ করবেন, সলভ করলেও দেখা যাবে যে নাম্বারটা ভ্যালু আসবে হচ্ছে 0, যেমন এখানে আসছে 0 ফার্স্ট নাম্বার। তো এটা আপনার দেখে নিন। এরপরে আম, এখানে আসে এফ জি, সরি এফ সি, এফ সি আগের মতোই, এফ সি হবে সামনে আপনি এফ ওয়াই করে। তারপরে আছে কি এফ জি, আগের মতোই, আগের ম্যাথটার মতোই একটু আগে যেটা বললাম, যে সেশনের কাটতে তার বাইরের কোনো একটা পয়েন্টে গিয়ে মুভ, কেন? উদ্দেশ্য হচ্ছে ইংল্যান্ড পোস্টটাকে 0 করে দেওয়া। বললাম ইকুয়েশনটা সহজ হবে। আপনি যদি এখন এটা আপনাকে ঝামেলা মনে হয়, তাহলে আপনি এদিককার অন্য কোনো পয়েন্টে মুভমেন্ট নিয়েও সলভ করতে পারবেন, অসুবিধা নেই। এই ডায়াগ্রাম আসলো, একটু হয়ে গেল, বুঝতে পারছেন? করতে পারবেন, এই ম্যাথটা করতে পারবেন? হ্যালো, এই ম্যাথটা করতে পারবেন? জি স্যার। আচ্ছা, তাহলে এর পরেরটাতে আসি। এই ট্রাস্টটা একটু দেখেন। এই ট্রাস্টটা অ্যাকচুয়ালি আপনি দেখতে পাচ্ছেন যে এই ট্রাসের এটা, এগুলো হচ্ছে বটম কর্ড, ডি ই এফ জি হচ্ছে বটম কর্ড, আর এই ট্রাসের এ বি সি হচ্ছে টপ কর্ড। গাড়ি মুভ করতেছে কোন দিক দিয়ে? গাড়ি মুভ করতেছে টপ কর্ড দিয়ে। তো এটা এমন একটা প্রবলেম, যে প্রবলেমে গাড়ি মুভ করবে টপ কর্ড দিয়ে। তো আপনার যদি আগের দুইটা কনসেপ্ট জানা থাকে, তাহলে এটা নিয়ে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, সেম একই রকম, সব হচ্ছে একই রকম কনসেপ্ট। শুধুমাত্র আগের গুলাতে গাড়িটা মুভ করছে বটম কোড দিয়ে, এখানে গাড়ি মুভ করবে টপ কোড দিয়ে, শেষ, এটুকুই। হ্যাঁ, আর কনসেপ্ট যেটা, এটা হুবহু আগের মতো, ঠিক আছে? তো এখানে এই যে আমি এই যে ক্লাস দেখতে পাচ্ছি, এই ক্লাসে কি কি বের করতে বলছে? বলছে যে এফ বি আর এ বের করতে।
এই যেটা তারপর এফ বি আর বি, আরবি কোনটা এই যে এটা, সরি আমি ভুল বলতেছি, এটা হচ্ছে এফ বি আর এ, এটা এফ বি আর বি। তারপরে আর এ হচ্ছে এই যেটা রিয়াকশন, এটা একটা রোলার সার্কেল। আর হচ্ছে বের করতে বলছে এফ এ বি কোনটা এই যে এই মেম্বারটা। তারপর এফ ই বি কোনটা এই যেটা। আর ই এফ কোনটা এটা, ঠিক আছে। তো এখানে এই যে ডি এ যেটা আছে না, ডি এ এটা কিন্তু জিরো কোস নাম্বার, আবার ডিই এটা হচ্ছে জিরো কোস নাম্বার। কেন বলেন তো? এই পয়েন্ট চিন্তা করুন, শেপটা কেমন হচ্ছে, এরকম শেপ না? কাজেই এটা হচ্ছে জিরো কোস নাম্বার, ডি এ আর হচ্ছে ডিই। তো আপনাদের পরীক্ষায় কনফিউজ করার জন্য আমরা হচ্ছে এরকম জিরো কোস নাম্বার দিয়ে বড় একটা ট্রাস বানিয়ে দিতে পারি, ঠিক আছে। আপনি ট্রাস দেখে ভয় পেয়ে যাবেন, আচ্ছা এত বড় ট্রাস, দেখা যাবে যে অধিকাংশই জিরো কোস নাম্বার। জিরো কোস নাম্বার চেনার উপায় কি? একটু আগে বললাম, যদি এরকম শেপ হয় গ্রেটার দেন লেস দেন, আর একটা যদি টি শেপের হয়, এর জয়েন্ট টি শেপের টি এর এটা হচ্ছে জিরো, ওকে। কিন্তু যদি এখানে একটা ফোর্স দিয়ে দিই, এখানে যদি একটা ফোর্স থাকে, তাহলে কি জিরো নাম্বার হবে? তাহলে হবে না। মানে হচ্ছে একবারে এরকম শেপ থাকতে হবে, যদি এখানে কোনো ফোর্স থাকে তাহলে কিন্তু এটা জিরো নাম্বার না, অথবা ফোর্স না থাকে, এখানে যদি কোনো মেম্বার থাকে তাহলে কিন্তু এটা জিরো নাম্বার না। জিরো নাম্বার হওয়ার সত্ত্বেও হচ্ছে এরকম এরকম থাকতে হবে, এরকম এক নম্বরের মতো থাকতে হবে। এই যে এই এক্সাম্পলের মতো থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা এই পয়েন্টে কি জিরো নাম্বার? এখানে কোনো জিরো নাম্বার নাই, এই জয়েন্টের রেসপেক্টে কোনো জিরো নাম্বার নাই, এখানেও নাই। এটা দেখতে মনে হচ্ছে লেস দেন, কিন্তু এখানে একটা রিয়াকশন করতে, তো এটা বাদ। এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, শুধুমাত্র জিরো নাম্বার এটা এবং এটা। আচ্ছা, তো যাই হোক, তো বের করতে বলছে কি আপনাদের এফ এ বি, এফ ই বি আর এফ ই এফ, এই তিনটা জিনিস বের করতে বলছে। তো এটা তাদের বের করতে পারবেন না, পারার তো কারণ নেই। প্রথমে হচ্ছে এফ বি আর এ বের করেন, এফ বি আর এ 1 ইউনিট উপরে তুলেন, তুলে ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে এটা। তারপরে এফ বি আর বি করেন, যে বি পয়েন্ট থেকে 1 ইউনিট উপরে তুলেন, তুলে ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে এটা। একইভাবে আর এ যখন বের করতে যাবেন, আর এ তখন আপনার এই যে কি বলে রিয়াকশন ফোর্স বের করতে হবে, সকল ধরনের এক্সটার্নাল ফোর্সগুলি শো করবে, ঠিক আছে। মানে হোল বডি ডায়াগ্রাম দেবেন, কি হোল বডি ডায়াগ্রাম, হ্যাঁ, হোল বডি ডায়াগ্রাম দেবেন। ডায়াগ্রাম নিয়ে হচ্ছে ফোকাস অন এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে নেবেন। তো এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নেন, মোমেন্ট নিলে তারপর মোমেন্ট দিবে হচ্ছে এই দুইটা, আর হচ্ছে এই যে এই আর এ, ওকে। তো আপনার তো অলরেডি জানা এফবিআরবি জানা, এখান থেকে আর এর হলাবেন, আর এর একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশন, এই ইকুয়েশন সলভ করবেন, ইকুয়েশনের ভ্যালুগুলি বসাবেন, বসাইলে আর এর ডায়াগ্রাম চলে আসবে, হয়ে গেল। এরপরে বের করবে এফ বি এ বি, এরপরেরটাতে এফ বি এ বি বের করতে হলে এই বরাবর কাটেন, কাটার পরে এক্সটার্নাল ফোর্স গুলি দেখান, এটা এক্সটার্নাল ফোর্স, এটা এক্সটার্নাল ফোর্স, আর ইন্টারনাল ফোর্স বের হচ্ছে কোনটা কোনটা, এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার যেভাবেই কাটি না কেন আমার তিনটা হচ্ছে কাটা পড়বে, তিনটা তিনটা মেম্বার আমার অবশ্যই কাটা পড়বে, সেটা সুযোগ নেই, যেভাবেই কাটি না কেন, ঠিক আছে। তাহলে সমস্যা নেই, কাটা পড়ুক,
এখানে আমি সামনেশন অফ এফ ওয়াই প্রথমে করবো, ঠিক আছে? এফ ওয়াই করে প্রথমে ই বিটা বের করে নেবো, ই বিটা, বুঝছেন? আগে ই বিটা বের করবো, ই বিটা বের করে একটা আননোন কমাবো, তারপরে হচ্ছে এফ এবি বের করবো। বুঝতে পারছি? এই প্রবলেমটাতে প্রথমে আপনি এফ এবি যদি সলভ করতে চান বের করতে পারবেন না। এফ এবি সলভ করতে গেলে আপনার সামনে এখানে এফ এক্স লাগবে, ঠিক আছে? সামনে এখানে এফ এক্স করলে আপনার আননোন আছে এফ ই এর আর হচ্ছে এফ এবি। তো এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার হবে। আচ্ছা, পড়া হয়তো যাইতো আমি যদি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতাম, ই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে এফ এবিটা বের হইতো, ঠিক আছে? কিন্তু এফ এক্স দিয়ে বের করা যাবে না। তো সামনে এখানে এফ ওয়াই যদি করি তাহলে খুব সহজেই আপনার ইবিটা বের হয়ে যাবে, ঠিক আছে? এখানে আগে ইবিটা বের করা হয়েছে। তারপরে এফ এবি, এফ এবিটা বের করা যাইতো, যাইতো, অসুবিধা নেই। ই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিতাম, মোমেন্ট এট ই, ই পয়েন্টে মোমেন্ট নিলে ইবিটা জিরো হয়ে যাইতো, এটাও জিরো, এটাও জিরো, ইবি বের হয়ে যেত, সরি বের করে যাইতো, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এফ এবি হচ্ছে হয়ে গেল, এই ইকুয়েশন আসলে বসাবেন, চলে আসবে। তারপরে এফ ই এফ বের করতে হবে, এফ ই এফ, যেমন এফ এক্স করেন, এফ এক্স করলে এফ ই এফ বেরিয়ে যাবে, ওকে? বুঝছেন? এভাবে আহ, আপনার হচ্ছে বের করে ফেলাবেন। এই এফ ই এফ টা আরো সহজভাবে বের করা যায় যাইতো, বুঝছেন? যদি হচ্ছে আপনি এই যে এখানে একটা কাটার পরে এক্সটার্নাল, এখানে হচ্ছে একটা মোমেন্ট নিতেন, মানে যে বি পয়েন্ট রেসপেক্ট থেকে মোমেন্ট নিতেন, তার মানে এফ এক্স না করে আপনি যদি মোমেন্ট এট ডি করতেন তাহলে আরো সহজে বের হয়ে যেত, সব জিরো হয়ে যেত, সব জিরো, ঠিক আছে? জিরো হয়ে তাই থাকতো হচ্ছে ডিরেক্টলি এটা, সব জিরো হয়ে থাকতো শুধুমাত্র এই যে এটা। বি পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট নিলে মোমেন্ট দিবে হচ্ছে এই যে এফ বি আর এ ইন্টু হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে 20 ইকুয়াল টু হইতো আবার এফ ই এ ইন্টু হচ্ছে 10, ঠিক আছে? কিন্তু হয়তো 10, তাহলে আপনার এফ ই এফ আসতে হচ্ছে 2 ইন্টু এফ বি আর, আরো সহজ চলে আসবে, ইবি দিয়ে সলভ করলে আরো সহজে বের হইবে। আর সামনে এফ এস করলেও বের হবে আপনার, কিন্তু আপনার সলভ করতে হবে একটা, দুইটা, তিনটা যদি সলভ করে তখন ইএফ বের হবে। আর এই মোমেন্ট নেওয়ার কারণে আপনার শুধুমাত্র একটা বেরিয়েছে, ঠিক আছে? সেটা আবার কি, যে বলছে এফ ইএফ হচ্ছে এফ বি আর এর যে ডায়াগ্রামটা ওইটাকে দ্বিগুণ করলেই হয়ে যাবে, তখন দ্বিগুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা সমান সমান আপনার 2 ইন্টু এফ বি আর এও করা যাবে, কখন যদি হচ্ছে সামনে আসলে মোমেন্ট এট বি নেন, তো জিনিসটা কিন্তু আরো সহজ হয়ে গেল। কাজে যারা স্মার্টলি চিন্তা করবে তারা হয়তো এই বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়েই সহজে জিনিসটা বের করে ফেলবে। আর যারা হচ্ছে পরীক্ষা হলে একটু তাড়াহুড়োর মধ্যে থাকবে বা চিন্তা করতে একটু গাফলতি বা চিন্তা করতে একটু ঝামেলা হবে, তারা হয়তো এই পুরোটা দিয়ে করবে, সমস্যা নেই, দুটো দিয়ে করা যাবে। তো শেষ, কারো কোনো প্রশ্ন আছে? এটা বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে আমি এখন নেক্সটটা নিয়ে নিই। কাজটা কি বুঝতে পারছেন? ক্লাসটা কি বোঝা গেছে? জি স্যার। থ্যাংক ইউ। আজকে 17 তারিখ না? 17, আচ্ছা,
22205099, এরপরে হচ্ছে 23105032 আর ইমরান রেগুলার 91 আছেন। স্যার আমাদের সেকশনের না। ও স্যার সেকশন বি হবে স্যার। ও সেকশন বি হবে, আমি তো সি সেকশন দেখে ফেলেছি না, সরি। ও আপনাদের তো গুগল মিটের লিঙ্ক করেন, তাহলে গুগল মিটের লিঙ্ক হচ্ছে সেকশন সি এর লিঙ্কটা দিয়েছি, এই জন্য হয়তো আপনার কথা বলতে। ঠিক আছে, 20205077 আছে। এখন কে আসে? 24 জন কিভাবে হইলো এখন? Okay. ঠিক আছে, তাহলে 7 রোল নাম্বার 77 আছেন। 2020507779, তারপরে তারপরে 36 22205036 22205052 রেগুলার 46 47 48 49 প্রেজেন্ট স্যার। 50 রোল নাম্বার 50 ইয়েস স্যার। 51 প্রেজেন্ট স্যার। 52 Yes, sir. 53 54 Yes, sir. 55 56 58 60 61 Sir. 61 ইয়েস স্যার, কে বলছে? 60 Yes, sir. Yes, sir. 61 62 Yes, sir. 63 65 ইয়েস স্যার। 66 67 Yes, sir. 68 Sir, 60 70 71 Yes, sir. 72 Yes, sir. 73 Yes, sir. 74 Yes, sir. 75 yes, sir. 76 Yes, sir. 78 Yes, sir. 80 81 Present, sir. 82 83 Yes, sir. 84 Present, sir. 85 86 87 Yes, sir. 89 90 59 64 57 89 22205089
21105053 21205034 ঠিক আছে, কারো কি অ্যাবসেন্ট আছে, সরি কারো কি মিস মিস গেছে, বা এদিকে কি কেউ কেউ লিখছেন এরকম আছে নাকি কেউ? 78 76 82 41 কারো কি মিস গেছে নাকি বলেন তো একটু আমাকে। একটু দেখে নিই। 82 মিস তাই না? 82 75 78 70 75 75 78 82 75 78 82 ঠিক আছে, ওকে ঠিক আছে, ক্লাসটা আমরা ক্লোজ করে ফেলি। আল্লাহ হাফেজ। ঠিক আছে।